দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আজকের বিষয় জৈব চাষ পদ্ধতি। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পরিতোষ ঘটি। স্যার, প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, নমস্কার। স্যার, প্রথমেই যদি আমাদেরকে বলেন, এই যে জৈব চাষ, এই বিষয়টা ঠিক কী? দেখো, এই আজকে আমরা জৈব চাষ এইভাবে না বলে এটা মনে হয় যে আমাদের
গতানুগতিক চাষ, আমাদের পূর্বপুরুষরা আগে যে পদ্ধতিতে চাষ করতেন সেটা হচ্ছে জৈব চাষ। আচ্ছা। কেন 1965-66 সালের আগে এই উচ্চ ফলনশীল জাত আমাদের আসেনি। তো তার আগে আমাদের দেশি প্রজাতি ছিল, যদিও রাসায়নিক সার অনেক আগে এসেছে, কিন্তু কৃষক ভাইরা তেমনভাবে ব্যবহার করতেন না। কেননা দেশি যে প্রজাতিগুলো চাষ করা হতো তাদের ওই রাসায়নিক সারের তেমন প্রয়োজন ছিল না। আচ্ছা। তারা বেশি জল বেশি সার খায় না। যেটা উচ্চ ফলনশীল আমরা যদি চাষ করি তাহলে উচ্চ ফলনশীল যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এই জাতগুলো কি চায়, বেশি জল চায়, বেশি সার চায়, এবং এই যে আবহাওয়ার খামখেয়ালি এরা সহ্য করতে পারে না। আচ্ছা। হ্যাঁ, তো সুতরাং আমাদের পূর্বপুরুষরা যে চাষ করতেন, প্রত্যেকের বাড়িতে গরু মোষ থাকতো। তারা সেই গোবর এক জায়গায় জমা করে রাখতো, আর সেইটা চাষের আগে যখন ধানের চাষ করতো জমিতে, তখন ওই গোবর সারটা নিয়ে জমিতে বৃষ্টি নামার ঠিক আগে আগে এবারে জমিতে ছড়িয়ে চাষ দিয়ে সেই জায়গাটা হয় সরাসরি ধান ছড়িয়ে দিত বা পরে এটা রোপণ করতো। আচ্ছা। তো এখন আমি বলবো পদ্ধতিটাকে একটু বদল করতে চাইছি। ওই একই ঠিকই আছে, কিন্তু আমরা একটু যেভাবে চাষ হতো তার মধ্যে একটু অন্য ধরনের প্রযুক্তি একটু দিতে চাইছি। আচ্ছা। সেটা হচ্ছে কি, যে ওনারা তো কোনো হিসেব ছিল না, কোনো ওজন নেই, কিছু নেই, এক মুঠ দু মুঠ দিয়ে দিলাম। এখন আমরা বিজ্ঞান ভিত্তিক তার সাথে একটু অ্যাড করতে চাইলে আমরা বলছি যে প্রতি 1 বর্গ মিটার জায়গা, মানে 2 হাত বাই 2 হাত বললে যেটা হয় মোটামুটি একটা এরকম জায়গা আসে, যে যেমন হচ্ছে 1 মিটার সমান 39 ইঞ্চি। আমরা আমাদের 1 হাত সমান 18 দুনে 1 হাত হচ্ছে 18 ইঞ্চি, 2 হাত হলে তাহলে 36 ইঞ্চি হয়ে গেল। তাহলে 2 হাত বাই 2 হাত জায়গায় এরকম কতটা আমরা জৈব সার দেবো, সেটা হচ্ছে 1 কিলো। এই অনুপাতে, কারণ তো ছোটো জায়গা, তো অত বড় জায়গা নেই, তাহলে হাত মেপে নিল, ক হাত বাই ক হাত আমার হলো, তাহলে সেই অনুযায়ী প্রতি 2 হাত বাই 2 হাত জায়গার জন্য একবারে পাক্কা 1 কিলো গোবর সার দেবে। হ্যাঁ, সেটা মাটিতে যখন মেশাবে খুব গভীরভাবে জমি চাষ দেওয়ার দরকার নেই, হালকাভাবে এটা 2 থেকে 3 আঙুল দিলে হবে, তার মধ্যে এটা মিশিয়ে দেবে। এবং এই গোবর সারটা কখনো রোদে শুকাবে না। আর মাটিতে যেখানে মেশাবো তাতে কিন্তু যেন ভেজা ভেজা থাকে, একদম শুকনো হবে না। আর জৈব সারটা মেশাবো আমরা বিকেলের দিকে, হ্যাঁ, রোদে শুকাবো না, বিকেলে দেবো, মাটির সাথে মিশিয়ে দিয়ে এবারে মাটিটা আমরা সমান করে দেবো। পারলে আমরা বলবো যে চারা অথবা বীজ লাগালাম, দিয়ে তারপরে ওখানে খড়, জমিতে চাষ হয়, খড় দিয়ে ঢেকে দেবো, তাহলে আমার জল কম লাগলো, আর গাছটা ভালোভাবে উঠবে, আর মাটি থেকে জল উড়ে যাবে না। দ্বিতীয় হচ্ছে আগাছাও বেরোবে না, আর ওই খড়টা ওখানে থেকে গিয়ে আবার পরবর্তী ফসলে সার হয়ে যাবে। এবারে আমি বললাম এটা জৈব সার এতটা দেবে যে কোনো ফসলে। এবারে জল বিকেলে রোদ পড়ে গেলে দেবে, আর সন্ধ্যা হয়ে গেলে খেতে সাপ থাকবে। তো সেই জন্য যে বেলা 3টের পর কি 4টের পর এটা জলটা দেবে। আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে গাছের গোড়ায়। এখন গোবর গ্যাস প্ল্যান্ট অনেকের চাষি করেছে, করলে সেই গোবর গ্যাস প্ল্যান্টের যে স্লারি, সেই স্লারি তার সাথে জল অর্ধেকটা মিশিয়ে দেবে। যতটা স্লারি, ধরো 5 লিটার নিল, তাহলে 5 লিটার জল দিয়ে মিশিয়ে সেটা ওই ক্যানের মধ্যে, এখন তো প্লাস্টিকের ক্যান পাওয়া যায়, তার মধ্যে দিয়ে গাছের গোড়ায় গোড়ায়, সেটা ওই বিকেলবেলা দেবে। গাছের গোড়ায় গোড়ায় সপ্তাহে 2 দিন দেবে। এটা দিলে ঠিক থাকবে। দ্বিতীয়ত বলছি আরেকটা সার হচ্ছে কি, বাড়িতে যে গরু আছে,
গরুর পেচ্ছাপটা ধরে রাখবে। আচ্ছা। বালতিতে ধরে রাখলো, মানে এখন তো সব প্লাস্টিকের, ফাইবারের বালতি ধরে রাখবে। প্রতি 10 লিটার জলে 600 ml গরুর পেচ্ছাপ দেবে। আচ্ছা। মানে 6% দেবে, দিয়ে সেইটা স্প্রে করবে। আচ্ছা। বেলা 3টের পর। আচ্ছা, এটা গাছের পাতায় যাতে ভালোভাবে লাগে সেই জন্য একটা স্টিকার লাগাতে হবে, আঠা। হ্যাঁ, এটা ভাতের মাড় ব্যবহার করতে পারে। জৈব যখন বলছি তাহলে তার কাছে যেটা, হাতের কাছে যেটা আছে, ভাতের মাড় একটু মিশিয়ে দেবে, হ্যাঁ, দিয়ে এটা স্প্রে করে দেবে। আর না হলে একটু আমরা মাথায় শ্যাম্পু দিই, শ্যাম্পু একটু দিয়ে দিল, হ্যাঁ, 10 লিটার জলে এই শ্যাম্পু ওই 10 ফোঁটা কি 20 ফোঁটা দিয়ে দেবে। আচ্ছা। দিয়ে স্প্রে করে দিল, তাহলে কি এই যে গরুর পেচ্ছাপটার মধ্যে ইউরিয়া এবং অন্য নিউট্রিয়েন্ট থাকে, তাহলে গাছের পাতার মধ্যে দিয়ে ঢুকে যাবে, চলে। এবং আজকে বিকেলবেলা দিল, কালকে 10টা 11টার সময় যখন যাবে তখন দেখতে পাবে গাছ সবুজ হয়ে গেছে। আচ্ছা। এবং এই যে যখন স্প্রে করবে, গাছে যাতে রোগ এবং পোকা না লাগে সেই জন্য এই 10 লিটার জলের মধ্যে 200 গ্রাম নিম পাতা সেদ্ধ করবে। আচ্ছা। এবং নিশিন্দার পাতা, নিশিন্দার পাতা যদি না পাওয়া যায়, আতার পাতা, সেটা ভালো আতা হতে পারে অথবা বুনো আতা, সেটা কিছু কিছু গাছ আছেই। তো তারও 200 গ্রাম পাতা নেবে, দিয়ে সেটাকে জলে সেদ্ধ করে সেই জলটা ওই 10 লিটার জলের মধ্যে দিয়ে এটা স্প্রে করবে, তাহলে রোগ এবং পোকা আর কিছু আসবে না। আচ্ছা। এটা সপ্তাহে 2 দিন করে করবে বিকেলবেলা। মানে কি, এই যে নিম পাতা, তাতে এটা পোকা মারবে না, মানে তেতোটা তো পোকা পছন্দ করে না, তখন ও আর বসবে না। আচ্ছা। আর এই নিশিন্দা পাতা, তাতে রোগ হবে না গাছে। নিশিন্দা অথবা আতার পাতা, এদের ঔষধি গুণ আছে, সেটা দিলে হয়। আবার যদি পোকা বেশি লেগে যায় তাহলে করবি ফল থাকে, করবি ফলকে ভালো করে থেঁতো করে সেদ্ধ করে জলটা ওর মধ্যে দিয়ে দেবে, ওই গরুর পেচ্ছাপের সাথে দিয়ে গাছে স্প্রে করবে, তাতে এটা দিতে পারে। ধুতরা ফল, এগুলো কিন্তু খুব পয়জন, ওর সিডগুলো, তো ওগুলো দিলে কিন্তু চলে যাবে। আবার আমি বলবো, এখন তো বাড়িতে সব গ্যাস হয়ে গেছে, যদি সবাই তো আর গ্যাসে করে না, তো চাষিরা ধান নিজের খাওয়ার জন্য তো ধানটা চাল তৈরি করে, তাতে যে ছাইটা হয় সেই ছাইটায় বস্তায় পুরে রেখে দেবে যাতে বর্ষার জলে না ভেজে। এইটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ভোরবেলা ছাইকে ভালো করে গুঁড়ো করবে, গুঁড়ো করে আজকাল মশারি, নেটের মশারি হয়েছে, দিয়ে তাতে চেলে নেবে, চেলে নিয়ে এই ছাইটা ভোরবেলা গিয়ে মানে ছড়িয়ে দেবে। ভোরবেলা কেন দিতে বললাম, শিশির পড়ে গাছের পাতায়, তখন ও বসে যাবে। আচ্ছা। হ্যাঁ, তাহলে কি হবে, আর ওই ছাই থাকলে পোকা আসবে না, হ্যাঁ, ওতে ডিম পাড়তেও আসবে না, কারণ ওর বাচ্চা ওই ছাইতে লাগলে মরে যাবে। তো সুতরাং এটা তো বলবো। মানে মূলত আমরা আজকে তো আলোচনা করছি জৈব সার নিয়ে, কিন্তু অনেক সময় দেখা যায় যে চাষি ভাইয়েরা তারা অনেক বেশি ব্যবহার করেন রাসায়নিক সার। তো এটা কি করা যায় যে একই মাটিতে একই সময় জৈব এবং রাসায়নিক দুটো সারই ব্যবহার করা যাচ্ছে? না, আমরা যদি জৈব চাষ করতে পারি, পাশে রাসায়নিক রাখা চলবে না। আচ্ছা। তাহলে রাসায়নিক রাখলে ওখানে পোকা আসবে বেশি। আচ্ছা। আমারটা আর জৈব থাকলো না। আচ্ছা। আর কেননা ওই মাটির তলা দিয়ে সার চলে আসবে এখানটায়, তাহলে আমারটা রাসায়নিক হয়ে গেল। হ্যাঁ, গাছের আমার ওই রাসায়নিকে তো যত পোকার উৎপাত ওখানেই হবে, তারা আমার ফসলটাকে নষ্ট করে দেবে। আচ্ছা। সেজন্য যখন জৈব করব তখন বড় জায়গা করলে ভালো হয়। আর দক্ষিণ জবা বাড়ি দেখবে একসাথে নয়, যার জায়গা আছে একটা সুযোগ পেলে ওই দূরে আবার 1 বিঘে জায়গায় ওখানে একটা পুকুর কাটলো, জমি উঁচু করলো, ধরো 2 ভাই আছে, 1 ভাই ওখানে চলে গেলো, 1 ভাই আবার এখানে থাকলো, এইভাবে হয়। আর স্যার, এখানে ধরুন যাই আমরা ফসল করি না কেন, সেটা তো মূলত মাটি ভিত্তিকই হয়। এবার মাটির বৈশিষ্ট্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, কিন্তু সেই জায়গায় এই যে আপনি যে এতক্ষণ ধরে যে বললেন যে এই জৈব সারগুলো, বিভিন্ন রকমের যে জৈব সার, প্রত্যেকটা কি মানে প্রত্যেকটি মাটিতেই
কি তারা সমানভাবে কার্যকরী, নাকি সেখানেও একটু 19-20-এর কোনো তফাৎ আছে? এটা বলি আমি। এক হচ্ছে আমি কোন ফসল চাষ করছি আর কোন সময়ে করছি, যে ফসলটা তৈরি করছি তার এটা দীর্ঘস্থায়ী ফসল অথবা স্বল্প মেয়াদী ফসল। তারপরে মানে যদি আমি স্বল্প সময়ে লাগাই সে বেশি খাবে না, আর যদি দীর্ঘমেয়াদী ফসল 1 বছর ফসল থাকবে সে খাবে বেশি, তাহলে তাকে যোগান দিতে হবে বেশি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বলবো আমি যে কৃষক যে চাষ করছি আমার বাজার নির্ভর, বাজার কি চাইছে। আমি এখানে কথা প্রসঙ্গে বলছি, আমরা যে সাধারণ যারা ক্রেতা, তোমার যদি বাজারে পাকা আম নিয়ে যাও, গাছে পেকেছে সেরকম ফল বাজারে নিয়ে যাও, তুমি বাজারে দাম পাবে না, কেননা রং না হলে আমরা কিনবো না। হ্যাঁ, যেমন হিমসাগর আমাদের খুব প্রচলিত, খুব মানুষের কাছে ফেভারিট। এই হিমসাগর গাছে পাকলে কিন্তু কখনো হলুদ হয় না, এটা সবুজ রং, মাথার দিকটা একটু হলুদ হয় কিন্তু বডিটা গ্রিন। কিন্তু ওই আসল পাকা আম বাজারে নিয়ে গেলে এটা বিক্রি হবে না, ওই কার্বাইড দিয়ে বা অন্য ইথ্রেল দিয়ে বিষ করে নিয়ে গিয়ে ওইটা নিয়ে গেলে ওইটা আগে বিক্রি হয়ে যায়। সুতরাং চাষি বা কৃষকরা বাধ্য হয় ওইটা করতে, কারণ তার বিক্রি হবে না। আর আমি যখন অর্গ্যানিক করছি, জৈব করব, তার মধ্যে কিছু তো রোগ পোকা লাগবে, তাহলে দেখতে ওইটা অনেক সময় ভালো হয় না। আর কি হয়, আমি যখন বাঁধাকপি নিয়ে যাব বা শাক নিয়ে যাব যেন একেবারে সবুজ হবে, কিন্তু এই সবুজ ফসল খেলে মানুষের শরীরে ক্ষতি করে। সেই জন্য একেবারে সবুজ খেতে নেই, একটু ফ্যাকাশে হয়ে যাবে, সেগুলো খেলে তার টেস্ট আসবে এবং মানুষের শরীরে ক্ষতি কম করে। তো সেই জন্য বলছি যে যখন আমরা জৈব চাষ করব, সেই জৈব ফসলের তার জন্য আলাদা বাজার চাই। এবং আমি বলবো যারা একবার এই জৈব ফসল খাবে তারা অন্য ফসল খেতে চাইবে না। তো যেমন বলছি শাক, এই শাক যে চাষ করবে যদি জৈব করে, অন্য শাক খেতে পারে না। পালং শাক বাজার থেকে আনলে তেতো তেতো লাগে, যখন জৈব করবো তেতো লাগবে না, এটা মিষ্টি মিষ্টি লাগবে একটা ভাব। সমস্ত ফসল তার কোয়ালিটি ভালো হয়ে যাবে। এটার ডিফারেন্স কি, মানে এই যে রাসায়নিক সারের ব্যবহার করা হচ্ছে এর কিছু কেমিক্যালগত দিক থেকে? এটা হচ্ছে ওই নাইট্রোজেন বেশি ঢুকে যায়, যার জন্য গ্রিন বেশি হয়। এবং এই নাইট্রোজেন যত গাছে বেশি থাকবে, আমাদের গাছের পাতায় থাকবে, আমরা শরীরে যখন খাবো সেখান থেকে নাইট্রাস অক্সাইড হয়। তার জন্য ওই খাওয়ার পরে ঢেকুর হয়, গ্যাস হয়, তাতে আমাদের এপিথেলিয়াল যে শরীরে পেটের মধ্যে এগুলো ব্যাকটেরিয়া খুব মেরে ফেলে, আর যে লেয়ারটার ক্ষতি হয়। এটা বিষাক্ত গ্যাস। সেই জন্য যখনই আমরা সবুজ কিছু কিনবো তখন একেবারে মানে কি বলবো ডিপ গ্রিন কিনবো না, একটু ফ্যাকাশে সবুজ হবে। এবং এই জৈব করলে, যেমন আমরা বরবটি লাগাচ্ছি, বরবটি ঠিক সময় না তুললে ছিবড়ে হয়ে যায়, কিন্তু এটা যদি 1 দিন 2 দিন দেরি হলেও ছিবড়ে হলেও যখন রান্না করব সেটা কিন্তু গলে যাবে, ছিবড়ে থাকবে না। ঢ্যাঁড়স সাধারণত ফুল ফোটার পর 6 থেকে 7 দিনের মাথায় তুলতে হয়, যদি 1 দিন দেরি হয় একটু ছিবড়ে হলে, অর্গ্যানিক হলে আর ছিবড়ে লাগবে না, ওইটা গলে যাবে এবং খেতে সুস্বাদু স্বাদ হবে। যারা একবার অর্গ্যানিক খাবে তারা কিন্তু ওই অর্গ্যানিকটা খুঁজে বেড়াবে, কারণ তার স্বাদ ভালো। সমস্ত অর্গ্যানিক ফল চাষ করলেও তাই, সবজি চাষ করলেও তাই, হ্যাঁ, সমস্ত ধান চাষ করলেও তাই। কিন্তু আমরা তো আগে চোখে দেখব, হ্যাঁ, ঝকঝকে চকচকে না হলে আমরা কিনবো না। হ্যাঁ, তো এই মানসিকতাটা আমাদের বদল করতে হবে, সেই শিক্ষাটা আমাদের এখনও হয়নি। তো সেই জন্য শুধু আমি কৃষকদের দোষ দেবো না, কারণ তাকে তো বাঁচতে হবে, বাজার যা চাইবে তাকে সেটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, বাজার তো তার ইচ্ছের উপর নির্ভর করে না, সেই জন্য বাধ্য হয় যে ওগুলো করতে। বেগুন খুব চকচকে হতে হবে, কেন কিসে চকচকে করে? কেমিক্যালস আছে, দেখবে ওর কাছে এটা ন্যাকড়া, ভেজা ন্যাকড়া আছে, সেই বেগুনটাকে ওইটা এরকম করে মুছছে, ওইটাতে ইনসেকটিসাইড আছে, সেটা দিয়ে মুছলে ওটা চকচক করছে। যখন আমরা
মাছ কিনতে যাই, মাছটা যদি চকচকে না হয় তাহলে আমরা কিনি না। ওখানে টিনোপল বলে একটা জিনিস আছে, সেটা জল দিয়ে ওই যে জলের ছিটা মারছে, ওই টিনোপল আছে ওর মধ্যে, দিলে মাছের আঁশ চকচক করবে। কাপড়ে যে আমরা টিনোপল ব্যবহার করি, সাদা কাপড়ে নীলের সাথে টিনোপল দিয়ে কাপড়টা ঝকঝকে চকচকে করে। হ্যাঁ, এমনি ফসলেরও ওইভাবে আর কি। হ্যাঁ, কিছু কিছু অনুষ্ঠান এমন থাকে যেখানে আলোচনা করতে করতে সময় কীভাবে কেটে যায় সেটা ঠিক বোঝা যায় না, কিন্তু ঘড়ির কথা, সময়ের কথা তো আমাদের সবাইকে মানতে হয়। তাই সেই কথা মেনেই এখানেই আমরা অনুষ্ঠানটা শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার এই কথার মাধ্যমে আমরা আশা করছি সবাই উপকৃত হবো। কারণ এটা শুধুমাত্র তো শোনার জন্য নয় বা ফসলের জন্য নয়, এটা কোথাও গিয়ে আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে আছে। তাই আমাদেরকে ভালো থাকার জন্য, মানে শরীরটাকে ভালো রাখার জন্য এই জৈব চাষ কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো। এবং স্যার আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তী সময় আবার দেখা হবে, আবার কথা হবে। নিশ্চয়ই হবে। আর তার সঙ্গে আপনারাও যারা শুনলেন তারাও আশা করছি অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু বিষয়ে অবগত হলেন। এই যে জৈব চাষ, যেটা স্যার যেটা বললেন যে পূর্বপুরুষ আমাদের তারা এগুলো করে আসতেন, এবং বর্তমান সময় হচ্ছে আর কোথাও গিয়ে এটাই হয়তো আমাদের ভবিষ্যৎ। তাই এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরে হয়তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরও এটা বোঝাতে পারবো। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে বিষয় ছিল জৈব চাষের পদ্ধতি, যা নিয়ে আলোচনা করলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পরিতোষ ঘোঁটি। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.